বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্দ্রনীল আবার আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ভিডিও। আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভ্রমণ করাবো দক্ষিণ ভারত। এখানে অনেকেই আছেন যারা আমাদের দেশের অনেক জায়গা ঘুরেছেন, কিন্তু দক্ষিণ ভারত হয়তো ঘোরেননি আপনারা, কারণ একটু দূরত্ব বা ওখানে খাবার দাবারের একটু অসুবিধার জন্য হয়তো অনেকেই দক্ষিণ ভারত ভ্রমণটাকে এখনও প্রথম প্রেফারেন্সের তালিকা রাখেননি। কিন্তু দক্ষিণ ভারত যে কতটা সুন্দর জায়গা আপনারা না গেলে বুঝতে পারবেন না। এই যে এখানে চারিদিকে ছড়িয়ে আছে, কত কিছু দেখবার আছে এখানে। তবুও আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা পাচ্ছি আপনাদের কাছে এখানে তুলে ধরছি। দেখুন, এখান থেকে আপনারা দেখে কতটা দক্ষিণ ভারত সম্পর্কে আপনাদের আইডিয়া আসে, তাহলে আপনারাও ভবিষ্যতে প্ল্যান করতে পারবেন দক্ষিণ ভারত ঘোরার। এইখানে যেরকম একদিকে দেখবেন সমুদ্র পাহাড় একসাথে মিশেছে, পাহাড় এসে সমুদ্রের মধ্যে মিশে গেছে, সেরকমই থাকবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। সাথে দেখে নেবেন ভারতবর্ষের খুব সম্ভবত সেরা সমুদ্র সৈকত। তার মধ্যে থাকবে 3 সাগরের রানী কন্যাকুমারী, যেখানে 3 সাগর মিলিত হয়েছে। দেখবেন সমুদ্রের মধ্যে বিবেকানন্দ রক। এর সাথে দেখে নেবেন ভারতের শেষ বিন্দু, একদিকে আমাদের দেশ, অন্য পারে শ্রীলঙ্কা, মধ্যিখানে সমুদ্র। থাকবে 4 ধামের 1 ধাম রামেশ্বরম, সাথে মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দির, সাথে থাকবে আরও নতুন জায়গা এবং দ্রষ্টব্য স্থান। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আমার এই দক্ষিণ ভারত ভ্রমণ। আমি দক্ষিণ ভারত ভ্রমণটা এইভাবে শুরু করছি। প্রথমেই চলে যাচ্ছি ভাইজ্যাক বা বিশাখাপত্তনম। দেখুন, একবারে অনেকটা রাস্তা না গিয়ে অল্প অল্প করে কেটে কেটে আমি ভ্রমণটা শুরু করছি। এই বিশাখাপত্তনম আসবার জন্য আমাদের হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী যে কোনো ট্রেনে চলে আসুন। দক্ষিণ ভারতগামী সব ট্রেনই বিশাখাপত্তনম হয়ে যায়। সুতরাং আপনারা এসে বিশাখাপত্তনম স্টেশনে নামুন। স্টেশনের বাইরে এসে গাড়ি বা অটো ভাড়া করে চলে আসুন রামকৃষ্ণ বিচ। এইখানে দেখবার জন্য মোটামুটি 2 দিন লেগে যাবে, বা আপনারা যদি সকালবেলা ঢুকতে পারেন তাহলে একদিনের মধ্যে পুরো বিশাখাপত্তনম ভ্রমণ হয়ে যাবে। থাকবার জন্য বিশাখাপত্তনম শহর জুড়ে প্রচুর হোটেল আছে। আপনারা সব থেকে ভালো হয় যদি রামকৃষ্ণ বিচ অথবা ঋষিকোন্ডা বিচের সামনে থাকতে পারেন, তাহলে হোটেল থেকে পুরো সমুদ্র দেখতে পারবেন। এইটা হচ্ছে ইয়ারাডা বিচ। আপনারা সাইট সিনের মধ্যে অবশ্যই এত সুন্দর এই জায়গাটা দেখে নেবেন। এইটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ, বিশাখাপত্তনমের হয়তো সব থেকে সুন্দর সমুদ্র সৈকত এইটা, যেইখানে পাহাড় আর সমুদ্রের অপূর্ব সুন্দর মেলবন্ধন ঘটেছে। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রামকৃষ্ণ বিচ। এই রামকৃষ্ণ বিচের ঠিক উল্টো দিকে রাস্তার পাশে আমরা হোটেলের ব্যালকনি থেকে বসে সমুদ্র উপভোগ করছি। বিশাখাপত্তনম ঘোরা হয়ে গেলে ট্রেন ধরে চলে আসুন চেন্নাই। এই চেন্নাইতেও সারা শহর জুড়ে থাকবার জন্য হোটেল আছে। এখানে দেখে নেবেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত মেরিনা। এই চেন্নাই ঘুরতেও মোটামুটি একদিনেই সব ঘোরা হয়ে যাবে। আপনারা ভালো হয় যদি একটা অটো রিজার্ভ করে নেন চেন্নাই ঘোরার জন্য। পেছন দিকে দূরে দেখা যাচ্ছে চিপক স্টেডিয়াম। চেন্নাই ঘোরা হয়ে গেলে ওখান থেকে ট্রেন ধরে আপনারা চলে যান ত্রিবান্ধম অথবা তিরুবনন্তপুরম। এইখানে দেখে নেবেন পৃথিবী বিখ্যাত স্বামী পদ্মনাভ স্বামী মন্দির। থাকবার জন্য এই মন্দিরের আশেপাশে যদি আপনারা থাকতে পারেন খুবই ভালো হয়।
তাহলে মন্দিরটা খুব কাছে পড়বে। স্টেশন থেকে একটা অটো ভাড়া করে চলে আসুন মন্দিরের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি ভারত বিখ্যাত এবং পৃথিবী বিখ্যাত পদ্মনাভ স্বামী মন্দিরে। এই মন্দির কেরল রাজ্যের ত্রিবান্দ্রম শহরে অবস্থিত। খুবই বিখ্যাত এই মন্দির। এই মন্দির স্টেশন থেকে খুব একটা দূরে না। আমি এখান থেকে ভিডিও করছি কারণ এর ভেতরে আর কিছু অ্যালাউ নেই। এটা হচ্ছে মন্দিরের ওয়েস্ট গেট। এই দেখুন মন্দির দূরে দেখা যাচ্ছে। এই মন্দির হচ্ছে বিষ্ণু মন্দির। বিষ্ণু মূর্তি ছাড়াও এখানে আছে কৃষ্ণ মূর্তি এবং গণেশ মূর্তি। এই মন্দিরে পুরুষদের খালি গায়ে ধুতি পরে ঢুকতে হয়। মহিলাদের ক্ষেত্রে কোনো ড্রেস কোড নেই, কিন্তু এই ম্যাক্সিমাম মহিলাকে দেখলাম যে কোমরের নিচে একটা করে ধুতি জড়ানো আছে। এই মন্দির ফ্রি দর্শনের ব্যবস্থা আছে। এছাড়া স্পেশাল টিকিট 50 টাকা, আর যারা পুজো দেবে তাদের 500 টাকা করে। প্রচুর জিনিস এই মন্দিরে অ্যালাউ নেই। মোবাইল, স্মার্ট ওয়াচ, স্মার্ট কি, রিমোট কি, ল্যাপটপ, পেন ড্রাইভ, হেলমেট, প্রচুর জিনিস এখানে অ্যালাউ নেই মন্দিরে। এইখানেও আপনারা একদিন থেকে যান, পরের দিন সকালবেলা গাড়ি ভাড়া করে বেরিয়ে যান কন্যাকুমারীর উদ্দেশ্যে। রাস্তায় দেখে নেবেন প্রথমেই পড়বে সম্ভবত ভারতের শ্রেষ্ঠ বিচ কোভালাম। এই সমুদ্র পাড়ে বেশ কিছুটা সময় কাটান। এখানে দেখবেন লাইট হাউস আছে। ওই লাইট হাউস থেকে চারদিকের দৃশ্য দেখতে অনবদ্য লাগে। জলের রং পরিষ্কার সবুজ, একদম স্বচ্ছ জল। ওই দূরে কিছু নৌকা চলছে। সমুদ্রের পাড় ধরে এগোচ্ছি। ওই জায়গাটা দেখুন ঘিরে দেওয়া আছে, তো এইখানে রেস্ট্রিকশন আছে। এখানে কাউকে নামা যাবে না। এই জায়গাটাতে খুবই রিস্কি মনে হচ্ছে জায়গাটা, ওই জন্য এরকম দড়ি দিয়ে ব্যারিকেড করে ঘিরে দেওয়া আছে। সামনে বড় বড় বোল্ডার পড়ে আছে। কেন যে এত নাম কোভালাম বিচের, আজকে এসে বুঝতে পারলাম কতটা সুন্দর এই কোভালাম। যেরকম আসার রাস্তার দৃশ্য সেরকম বিচের দৃশ্য। কিন্তু সমুদ্রের লোকজনকে দেখছি না স্নান করতে। দূরে হয়তো সামনে এক দুজন করছে, কিন্তু সেরকমভাবে লোককে দেখছি না। এই সমুদ্র তার ঠিক উল্টো দিকে নারকেল গাছ ভর্তি আর প্রচুর রিসর্ট ঢুকে পড়ছে। খুবই সুন্দর দৃশ্য কোভালামের পিছে। কোভালাম দেখা হয়ে গেলে এরপরে গাড়িতে আস্তে আস্তে চলে আসুন পুবারে। পুবার বিখ্যাত তার খাড়ির জন্য। এখান থেকে বোট নিয়ে আপনারা ভেসে পড়তে পারেন সমুদ্রের উদ্দেশ্যে। খাড়ির মধ্যে থেকে যায় বোটে করে।
দুপাশে জঙ্গল, মধ্যিখানে খাড়ি, তার মধ্যে বোট নিয়ে গিয়ে সমুদ্রে ভেসে পড়ার একটা মজাই আছে। এর রেট আছে দুজনের জন্য 1 ঘন্টা ট্রিপ আছে 2500 টাকা, 3 জন হলে 3000, 1.5 ঘন্টার ট্রিপ আছে 3500 টাকা, আর 3 জনের জন্য 4000। দুবারের এই বোট রাইডটা যদি আপনারা করেন, এই খাড়ি থেকে গিয়ে সমুদ্রের মধ্যে পড়া, এটা কিন্তু আপনাদের সারা জীবনের একটা স্মৃতি হয়ে থেকে যাবে। কিন্তু আপনারা সব দিক চিন্তা ভাবনা করে এই বোট রাইডটা করবেন। আগে নিজেদের নিরাপত্তার দিকটা দেখে নেবেন ভালোভাবে, সাথে এই বোট রাইডটা করার আগে ভালোভাবে দাম দর করে নেবেন। এরপরে আপনারা রাস্তায় আরও সাইট সিন করতে করতে এসে পৌঁছান কন্যাকুমারীতে। রাস্তায় যেতে যেতে এই জায়গায় গাড়ি দাঁড় করলো ড্রাইভার বলছে দোকানটায় খুব ভালো চিপস, কড়া চিপস বা মশলাপত্র খুব ভালো পাওয়া যায়। দাঁড়িয়ে দেখছি, ওইখানে দেখুন চিপস করার জন্য কলা ছাড়াচ্ছে, কলা ছাড়িয়ে এই জলে রাখছে কলা। দেখুন ছাড়ানোর পদ্ধতিটা। কলা ছাড়ালো, কলা ছাড়িয়ে জলে রাখলো। সব কাঁচকলাগুলো সব কেটে কেটে তারপর এখান থেকে সব এগুলো চিপস হবে। भैया क्या बनेगा? चिप्स बनेगा? चिप्स चिप्स। দাঁড়িয়ে আছে এখন পদ্মনাভপুরম প্যালেসের সামনে। আজকে সোমবার, ওই জন্য প্যালেস বন্ধ থাকে, তো ভেতরে ঢুকতে পারলাম না, তো বাইরে থেকেই ছবি ভিডিও করছি। খুবই পুরনো প্যালেস এটা, পদ্মনাভপুরম প্যালেস। আমি এখন দাঁড়িয়ে আছি কন্যাকুমারীর খুবই ঐতিহ্যশালী এবং পুরনো মন্দির সুচিন্দ্রাম মন্দিরে। এই মন্দির কন্যাকুমারী থেকে 15 কিলোমিটার দূরে। এই মন্দিরের দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। খুবই ঐতিহ্যশালী মন্দির। কন্যাকুমারী যারা আসবেন অতি অবশ্যই মন্দিরে একবার ঘুরে যাবেন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। দেখুন মন্দির। তো এই মন্দির থেকে জাস্ট বেরোলাম। তো এই মন্দিরের যা নিয়ম, পুরুষদের খালি গায়ে প্রবেশ করতে হবে, তো আমিও খালি গায়ে প্রবেশ করলাম। খুবই ভালো লাগলো মন্দির। এখানে তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আছেনই, সাথে দেখলাম যে বজরংবলীও আছেন এখানে। তো যারা কন্যাকুমারী আসবেন আমি তাদেরকে বলবো অতি অবশ্যই একবার এই মন্দিরে এসে ঘুরে যাবেন। আপনারা যদি ত্রিবান্ধম থেকে যদি সকালবেলা বেরোন তাহলে মোটামুটি কন্যাকুমারী আসতে আসতে আপনাদের দুপুর হয়ে যাবে। এসে ওখানে হোটেল নিয়ে নিন। কন্যাকুমারীর সমুদ্রের আশপাশে রাস্তার উপরে প্রচুর হোটেল আছে, যেদিকে তাকাবেন সেদিকে চারিদিকে অলিতে গলিতে হোটেল চোখে পড়বে। হোটেলে রেস্ট নিয়ে লাঞ্চ করে নিন। দেখুন কন্যাকুমারীতে দেখবার মেন দ্রষ্টব্য হলো বিবেকানন্দ রক। যদি আপনাদের এই দিনকেই মনে হয় যে বিবেকানন্দ রক যাবেন, তাহলে আপনারা তৈরি হয়ে বেরিয়ে পড়ুন। না হলে এই দিনটা পুরো রেস্ট নিন, পরের দিন আপনারা সকালবেলায় চলে যান বিবেকানন্দ রক দেখতে। এই বিবেকানন্দ রক দেখবার দুটো লাইন, একটা নর্মাল লাইন, একটা ভিআইপি লাইন। ভিআইপি লাইনটা অপেক্ষাকৃত অনেক ফাঁকা থাকে, নর্মাল লাইনটা ভিড় অনেক বেশি হয়। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা একটু বেশি টাকা দিয়ে ভিআইপি লাইনটাই আপনার টিকিটটা কাটুন, কারণ তাহলে আপনাদের ওই দিনকেই খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদের বিবেকানন্দ রক এবং ওই সমুদ্রের মধ্যে থিরুভল্লুভারের স্ট্যাচু আপনাদের দর্শন হয়ে যাবে। সমুদ্রের মধ্যে লঞ্চে করে খুব সুন্দর এক যাত্রাপথে আপনাদের নিয়ে যাবে বিবেকানন্দ রক দেখতে। এইখানেই আপনারা দেখতে পাবেন 3 সাগরের সঙ্গমস্থল।
দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই ওখানে। যাই বসি, পাশে আর একখানে ফেরি ওটা রিটার্ন করছে। গিয়ে পৌঁছাবো, তারপর দেখছি। খুবই হেলছে ফেরি, একবার এদিক একবার ওদিক। সমুদ্রের কালার দেখুন, দূরে কন্যাকুমারী শহর। এই মেমোরিয়াল পুরো অসম্ভব জলের স্রোত। দাঁড়িয়ে আছি আমি বিবেকানন্দ রকের সামনে একদম। বিবেকানন্দ রক মেনল্যান্ড থেকে 500 মিটার দূরে। কন্যাকুমারীর অন্যতম দ্রষ্টব্যস্থান বিবেকানন্দ রক। এখানে দুটো রকের মধ্যে অন্যতম হচ্ছে বিবেকানন্দ রক। 1970 সালে এই রক নির্মাণ করা হয়। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তো উল্টো দিকে দেখুন 3টে সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর এসে ভারত মহাসাগরে মিশেছে। এই দেখুন 3 সাগর, উতাল পাতাল সমুদ্র। বিবেকানন্দ রক। মা ওই ওপারে বিখ্যাত তামিল কবি সেন্ট থিরুভাল্লুভারের স্ট্যাচু। বিবেকানন্দ রক দেখা হয়ে গেলে আপনারা এসে লাঞ্চ করে নিন। লাঞ্চ করে হোটেলে এসে আপনারা রেস্ট নিতে পারেন, অথবা একটা অটো ভাড়া করে চলে যান কন্যাকুমারীর বাকি দ্রষ্টব্য স্থানগুলো দেখতে। এই কন্যাকুমারীর বাকি দ্রষ্টব্য স্থান মোটামুটি হাফ বেলার মধ্যে দেখা হয়ে যায়। এই যে পাহাড়টা যেটা দেখছেন, পাহাড়টার নাম হচ্ছে গন্ধমাদন পর্বত। কন্যাকুমারী ভারত মাতা মন্দির। এখানে ঢুকতে এন্ট্রি ফি 30 টাকা। খুবই সুন্দর দ্রষ্টব্য স্থান। ভেতরটা পুরো এসি, সামনে বজরংবলীর মূর্তি, ভেতরে রামায়ণের পুরো কাহিনী ছবিসহ বর্ণনা করা আছে। কন্যাকুমারীর দেবী ভগবতী আম্মান মন্দির। এই মন্দিরেও পুরুষদের খালি গায়ে প্রবেশ করতে হয়। খুবই ভালো মন্দির। এই মন্দিরের সময় হচ্ছে সকালবেলা ভোর 4:30 থেকে 12:30 পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে রাত 8:15 পর্যন্ত। এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গান্ধী মণ্ডপম।
কন্যাকুমারী। এখানে মহাত্মা গান্ধীর চিতাভস্ম বসানো হয়েছিল। কন্যাকুমারীতে অবশ্যই সানরাইজ এবং সানসেটটা দেখবেন, খুব সুন্দর লাগে দেখতে। সূর্যটা কি সুন্দর উঠছে। The time is right now 6:45. এখন বাজে 6:44। Yeah. বিউটিফুল সিন, বিউটিফুল। যদি মনে করেন ওই দিনটাও কন্যাকুমারী থাকবেন তাহলে আপনারা থেকে যেতে পারেন, না হলে আপনারা ট্রেন ধরে অথবা বাসে করে চলে আসতে পারেন আরেক গন্তব্যস্থান রামেশ্বরমে। এই রামেশ্বরম হচ্ছে আমাদের দেশের 4 ধামের এক ধাম। পূর্ব দিকে পুরীধাম, পশ্চিমে দ্বারকা ধাম, উত্তর দিকে আছে বদ্রীনাথ ধাম, আর দক্ষিণ দিকে রামেশ্বরম ধাম। ভগবান রামচন্দ্র রাবণকে বধ করার পর এখানে এসেই উনি শিবের পুজো করেছিলেন এই রামেশ্বরমে। যদি আপনারা রামেশ্বরমে সকালবেলা ঢোকেন তাহলে মোটামুটি পুরো রামেশ্বরম ঘুরে দেখতে 2 রাত 3 দিন আপনাদের থাকতে হবে এখানে। রামনাথ স্বামী মন্দিরের ওয়েস্ট গেট, এটা পশ্চিম দিকের দরজা, পশ্চিম দিকের দরজা। আমরা যখন এলাম বাস স্ট্যান্ড থেকে তখন আমরা এই রাস্তা থেকে এসেছি। মন্দিরের পেছনেই সমুদ্র। রামনাথ স্বামী মন্দিরের ভেতরে এই রামেশ্বরমে যে সমুদ্রে ভগবান রামচন্দ্র ডুব দিয়েছিলেন সেখানে দেখবেন সমুদ্র পুরো শান্ত। আমি এখন দাঁড়িয়ে আছি অগ্নিতীর্থম ঘাটের ঠিক সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র। কথিত আছে যে ভগবান শ্রী রামচন্দ্র এই সমুদ্রে চান করার পর এই সমুদ্র পুরো শান্ত হয়ে গেছিল। এই অগ্নিতীর্থম ঘাটে স্নান করার পর তারপর 22খানা কুণ্ডে স্নান করে রামনাথ স্বামী মন্দিরে প্রবেশ করতে হয়। দেখুন সমুদ্রে যাচ্ছি, সমুদ্রের রাস্তা, এই সমুদ্রে যাচ্ছে রাস্তাটা। অগ্নিতীর্থম বিশাল সমুদ্র পেছনে। দেখছেন সবাই স্নান করছে। সমুদ্র পুরো শান্ত। অন্যান্য সমুদ্রে যেমন বিরাট বিরাট সব ঢেউ দেখা যায়, এখানে তো সেই ঢেউ নেই। এখানে দূরে দেখুন কত নৌকো দাঁড়িয়ে আছে। আমরা স্নান করার জন্য এসেছি, স্নান করব। আমি এখন দাঁড়িয়ে আছি রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দিরের নর্থ গেটের সামনে। এই গেট থেকে ঢুকেই 22খানা কুণ্ডে স্নান করতে হয়। দেখুন এটা নর্থ গেট। এই যে লেখা আছে এখানে ওয়ে টু তীর্থম বাথিং। এখান থেকে প্রবেশ করতে হয়। রামেশ্বরম থেকে একদিন অটো ভাড়া করে চলে যান ভারতের শেষ বিন্দু ধনুষ্কটিতে। এই জায়গা থেকেই ভগবান রামচন্দ্র সেতু বন্ধন করেছিলেন ওপারে শ্রীলঙ্কা যাওয়ার জন্য। এইখানে দেখতে পাবেন একদিকে আমাদের দেশ ভারত এবং অপর পারে শ্রীলঙ্কা, মধ্যখানে সমুদ্র। এখন
ভারতের শেষ বিন্দু ধনুষ্কোটি। হরচেল মনে হয় জায়গাটার নাম। শেষ বিন্দু ভারতের, এটা ভারত এখানে শেষ, ওপারে শ্রীলঙ্কা। পুরো সবুজ জল দূরে। পুরো সমুদ্রের জলের রং পুরো স্বচ্ছ সবুজ। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের শেষ বিন্দু ধনুষ্কোটিতে। এইখানে একসঙ্গে বঙ্গোপসাগর, মান্নার উপসাগর, পরাগ প্রণালী একসঙ্গে দেখা যায়। এটা ভারতের একদম শেষ। এর ঠিক 25 কিলোমিটার দূরে শ্রীলঙ্কা। আমাদের ভগবান রামচন্দ্র শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখান থেকে সেতু বন্ধন করেছিলেন। আগে এখান থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ফেরি সার্ভিস চালু ছিল, এখন সেই ফেরি সার্ভিস নেই, শ্রীলঙ্কা যাওয়ার বন্ধ হয়ে গেছে। সমুদ্র এখানে খুবই অশান্ত। আস্তে আস্তে দেখলাম এখানে সাইনবোর্ডে লেখা আছে যে সমুদ্রের কারেন্ট খুব বেশি, তো এখানে সমুদ্রে নামা একদমই বারণ। আর জায়গাটায় কোনো জনবসতি নেই। এখানে ইন্ডিয়ার শেষ, ভারতের শেষ বিন্দু। এছাড়াও ধনুষ্কোটিতে দেখে নেবেন এক সভ্যতার ধ্বংসাবশেষ। আমি এখন দাঁড়িয়ে আছি ধনুষ্কোটিতে। রামেশ্বরমে থেকে প্রায় 18 থেকে 19 কিলোমিটার দূরে এই ধনুষ্কোটি। এখানে একসময় সব কিছুই ছিল, পোস্ট অফিস, চার্চ, রেল স্টেশন। আগে ধনুষ্কোটি পর্যন্ত ট্রেন চলতো। 22 ডিসেম্বর 1964 একটা সুপার সাইক্লোনে এই জনপদ পুরো শেষ করে দিয়েছিল। 115 জন যাত্রী নিয়ে ট্রেনটা পুরো ডুবে গেছিল। আজ সব কিছুরই ধ্বংসাবশেষ আছে, দেখাবো আপনাদের, দেখুন। একটা জনপদ পুরো শেষ হয়ে গেছিলো। এখন আর ট্রেন লাইন নেই, এখন রামেশ্বরম পর্যন্ত ট্রেন চলে। এই সেই ধ্বংসাবশেষ ধনুষ্কোটির। স্মৃতি হয়ে সব কিছুই রয়ে গেছে। রামেশ্বরমের সব দ্রষ্টব্য স্থানগুলো একটা অটো নিয়ে ঘুরে দেখে নিন অতি অবশ্যই। তো আপনারা দেখবেন বা আপনাদের এর উপর থেকে আসতে হবে, সেটা হচ্ছে পম্বন সেতু। পম্বন সেতু হচ্ছে রেল ব্রিজ, আর যেটা সড়ক সেতু যেখান থেকে বাস গাড়ি চলাচল করে সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী সেতু। সমুদ্রের ওপরে এটাই একমাত্র সেতু যেটা একটা শহরকে একটা দেশের সঙ্গে পুরো যুক্ত করেছে। রামেশ্বরমকে আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছে এই পম্বন সেতু বা ইন্দিরা গান্ধী সড়ক ব্রিজ। এদিকটাতে পম্বন সেতু নেই, তার ঠিক উল্টো দিকে ব্রিজ, পাশে এই যে পম্বন সেতু। আমি এখন দাঁড়িয়ে আছি রামেশ্বরমে সাক্ষী হনুমান মন্দিরে। সাক্ষী হনুমান মন্দির, এখানে বজরংবলী শ্রী প্রভু রামচন্দ্রকে রাবণের কবজায় সীতা থাকার খবর দিয়েছিলেন। প্রমাণস্বরূপ তিনি সীতামাতার আংটি রামচন্দ্রকে দেখিয়েছিলেন। এটা
রামেশ্বরমে রামঝরকা মন্দির, এটা রামেশ্বরমের সব থেকে উঁচু স্থান। এটা পঞ্চমুখী হনুমান মন্দির। বিভীষণ মন্দির, রাবণের ভাই বিভীষণের মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি রামেশ্বরমে আমাদের দেশের পূর্বতম প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের সমাধিস্থলে। পেছনে দেখতে পাচ্ছেন এই সমাধিস্থল। ভেতরে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ নেই, যে জন্য ভেতরে মোবাইল করা যাবে না। এই জায়গাটা রামেশ্বরম মন্দির থেকে 5 কিলোমিটার দূরে। ভেতরে ঢুকে দেখলাম খুবই সুন্দর জায়গা। ভেতরে ওনার সমাধি আছে, প্রচুর জিনিস দেখবার আছে এখানে। রামেশ্বরমে থাকবার জন্য সেরা জায়গা হলো মন্দিরের কাছাকাছি থাকা। মন্দিরের চারপাশে লজ, হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা প্রচুর আছে। রামেশ্বরম দেখা হয়ে গেল, এবার রামেশ্বরমকে বিদায় জানিয়ে আপনারা ওখান থেকে চলে আসুন মাদুরাইতে। মাদুরাইতে এসে মাদুরাই স্টেশনের আশেপাশে অথবা মাদুরাইয়ের যেটা মেন অ্যাট্রাকশন মীনাক্ষী মন্দির, সেই মীনাক্ষী মন্দিরের চারিদিকে প্রচুর হোটেল, লজ, ধর্মশালা আছে থাকবার জন্য। আপনারা যে কোনো জায়গায় থাকতে পারেন। মাদুরাইতে প্রথমেই দর্শন করে নিন মীনাক্ষী মন্দির। এই মীনাক্ষী মন্দির দর্শনেও নর্মাল লাইন আছে, যেটা ফ্রি লাইন, আর একটা আছে টিকিট কেটে লাইন। এটা ওয়েস্ট টাওয়ার। এরকম 12খানা টাওয়ার আছে। তো এই 12খানা টাওয়ারের মধ্যে দক্ষিণ দিকের টাওয়ারটা সব থেকে বড় টাওয়ার, বা বলতে পারেন গোপুরম, 12খানা গোপুরম বলা যায়। এই মন্দিরের গর্ভগৃহ 3500 বছরের পুরনো। অপূর্ব দ্রাবিড়ীয় শৈলীকলায় নির্মিত এই মন্দির। এই উল্টো দিকে হোটেল আছে। রাস্তায় যাচ্ছে। মাদুরাইয়ের আর বাকি দ্রষ্টব্য স্থানগুলো দেখতে মোটামুটি হাফ বেলা হলেই হয়ে যাবে। একটা অটো ভাড়া করে দেখে নিতে পারেন বাকি দ্রষ্টব্য স্থানগুলো। আপনারা মীনাক্ষী মন্দির কখন দর্শন করছেন তার উপর বাকি দ্রষ্টব্য স্থানগুলো নির্ভর করবে। যদি আপনারা সকালবেলা মীনাক্ষী মন্দির দেখতে চলে যান, তাহলে আর হাফ বেলা মানে দুপুরের পর থেকে বাকি দ্রষ্টব্য স্থানগুলো দেখা হয়ে যাবে। প্যালেস, তিরুমালাই নায়ক প্যালেস। আমি এখন দাঁড়িয়ে আছি মাদুরাই বিষ্ণু দুর্গার মন্দিরে। সন্ধ্যেবেলা এসছি, আজকে দিনের বেলা সময় হয়ে ওঠেনি ঠিক মতন। দেখুন খুবই নামকরা, খুবই বিখ্যাত মন্দির। যে বাইরে মন্দিরের গেট ঢাকা আছে, নয় কোনো কাজ হচ্ছে। এই হচ্ছে এন্ট্রান্স মন্দিরের। খুবই ভালো লাগলো এই মন্দির থেকে।
মাদুরাই ভ্রমণ হয়ে গেল, এবার ঘরে ফেরার পালা। এবার আপনারা ধরে নিন কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আমার এই ভ্রমণ প্ল্যানটার মধ্যে এবার আপনারা দেখে নিন যে কদিনের মধ্যে কতগুলো জায়গা ঘুরতে পারলেন। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।